This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। বিগ বলে শুভজিৎ, আমরা বিগ বলে দেখাই ছবিটা, আমরা দর্শকদের বিগ বলে দেখাই একবার ছবিটা। এই সেই বিমান, মুহূর্তের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই সেই বিমান, এয়ার ইন্ডিয়ার এই সেই বিমান। দেখুন দেখুন যাচ্ছে, তনিষ্ঠা বিমান যাচ্ছে যাচ্ছে, তারপরেই আগুনটা লাগে। এই দেখো আগুনটা জ্বলে উঠবে। খুব সম্ভবত কোথাও একটা ধাক্কা লাগলো, আমরা ঠিক শিওর হতে পারছি না ছবি দেখে, তবে খুব সম্ভবত একটা কোথাও ধাক্কা লাগলো এবং তারপরেই দাও দাও করে আগুন লেগে গেল। আবার দেখাচ্ছি দেখুন, বিমানটা আসবে, যে বিমানটার কথা বলছি, যে বিমানে এত ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই ছবিটা আরো একবার পিসিআরকে বলবো প্রথম থেকে প্লে করার জন্য। এই মুহূর্তে ছবিটা দেখুন, আরো একবার দেখুন, AI-171 এয়ার ইন্ডিয়ার বিমান আসছে এবং সম্ভবত কোথাও একটা ধাক্কা লাগলো, আমরা ঠিক জানি না, আমরা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তারপরে এক লহমায় সবটা শেষ। এবং যে কথা রক্তিম আমাদের সহকর্মী বলছিল যে তারপরে দাও দাও করে আগুন লাগে এবং জ্বলতে থাকে সবটা, দেখুন প্লেন এই মুহূর্তে একটা আপডেট আসছে যে টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানে নাকি আগুন জ্বলে যায়, আগুন জ্বলতে শুরু করে এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং তারপরেই বিমানটা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে, ডিসেন্ড করতে শুরু করে এবং তারপরেই কোথাও একটা ধাক্কা, তারপরে এক লহমায় সবটা শেষ। এয়ার ইন্ডিয়ার বিমান AI-171 যেখানে 230 জন যাত্রী ছিলেন এবং 12 জন ক্রিউ মেম্বার ছিলেন, অর্থাৎ 242 জন ছিলেন, যার মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। শুভজিৎ, প্লেনটা এই আহমেদাবাদ থেকে যাওয়ার কথা ছিল লন্ডনে এবং স্বাভাবিকভাবে তাতে যেটা হয় যে হেভি ফিউল থাকে, প্রচুর ফিউল থাকে এবং সেটার জন্যই এই প্লেন ভেঙে পড়ার পরেও দাও দাও করে আগুন জ্বলতে দেখা যায়। জয়েন্ট ডিরেক্টর এয়ারফোর্স শুভাগত জোয়ারদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমি তার থেকে জানতে চাইবো, মিস্টার জোয়ারদার, আপনি নিশ্চয়ই শুনেছেন যে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে গেছে বোয়িং AI-171, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একটা ছবিও এসেছে, সেখানে দেখা যাচ্ছে প্লেনটা উড়ে যাচ্ছে এবং তারপরে আস্তে আস্তে ডিসেন্ড করলো, সম্ভবত কোথাও একটা ধাক্কা লাগলো এবং তারপরেই ভেঙে পড়লো। কারণ কি হতে পারে, সম্ভাব্য কি কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে? মিস্টার জোয়ারদার, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করছি শুভগত জোয়ারদারের সঙ্গে। বেশ, আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধিদের সঙ্গে এবং লাইভ কিছু আপডেটও আপনাদেরকে দেখাচ্ছি। সেইখানে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ প্লেনটা যেখানে ভেঙে পড়েছে, যে এলাকায় ভেঙে পড়েছে, সেখানে পৌঁছে গেছেন। সেখানে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে সেখানে যুদ্ধকালীন তৎপরতায়। এবং আপনাকে জানিয়ে রাখি, আহমেদাবাদে এই মেঘনিনগরে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার এই বিমান। ভয়ঙ্কর দুর্ঘটনা, এখনো অব্দি মৃতের সংখ্যা কত সেটা স্পষ্ট নয়। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলতে চাইবো এবং জ্যোতির্ময় থেকে জানতে চাইবো যে পিএমওর তরফ থেকে ঠিক কি কি বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে, সেখান থেকে কি কি স্টেপ নেওয়া হয়েছে। দেখো, যে খবর আমরা পাচ্ছি, দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেই এলাকা কিন্তু পুলিশ এবং দমকল দ্বারা সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে এবং সময় যখন ফ্লাইটের ওপরে ওঠার কথা, সেই সময় দেখা যাচ্ছে যে ফ্লাইট ক্রমশ নোজ ডাইভ করছে, অর্থাৎ ফ্লাইট ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে এবং তারপরে নিচের দিকে কোথাও ধাক্কা খেলো এবং তারপরে আমরা আগুনের বিস্ফোরণ দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই ভেতরে এই মুহূর্তে যারা ছিলেন তাদের কি পরিস্থিতি, তা নিয়ে একটা বড়সড় আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। কিন্তু যে খবর আমরা পাচ্ছি যে এয়ারপোর্ট সংলগ্ন বা কাছাকাছি প্রত্যেকটি হাসপাতালকে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি থাকতে বলা হয়েছে। স্থানীয় সূত্রে যে খবর আসছে, একের পর অ্যাম্বুলেন্স তারা ঘটনাস্থলে পৌঁছচ্ছে এবং
বহু মানুষকে ইতিমধ্যেই সেখান থেকে নিয়ে আসা হচ্ছে। হতাহতের কোনো খবর রয়েছে কিনা যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সে বিষয়ে কোনো কথা বলছি না। কিন্তু যে আশঙ্কা করা হচ্ছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে আগুনে সমস্ত প্লেনটিকে কার্যত ভস্মীভূত করে ফেলেছে, সেই জায়গাকে ঘিরে ফেলেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে সিআইএসএফ, এনডিআরএফ এবং তার পাশাপাশি দমকল এবং গুজরাট পুলিশ তারা লাগাতার চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং অ্যাম্বুলেন্স রেডি রয়েছে। যে পোর্শনটায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে সেই পোর্শনেই সঙ্গে সঙ্গে সেখানে কোনো রকম কোনো মানুষ রয়েছে কিনা সেটা দেখার চেষ্টা চলছে। এর আগেই আমরা জানিয়েছি যে মোট 12 জন ক্রু এবং 242 জন যাত্রী ছিল এই বিমানে। কিন্তু সব থেকে যে চাঞ্চল্যকর তথ্য আসছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তিনি এই ফ্লাইটে ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে যাত্রীদের কোনো তালিকা দেওয়া হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নিজের রাজ্য তিনি গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন এবং তার পাশাপাশি সিভিল এভিয়েশন মিনিস্টার তিনি নিজে কিছুক্ষণের মধ্যে তিনি গুজরাট পৌঁছবেন, তার যাবতীয় ব্যবস্থাপনা চলছে বলে আমরা দিল্লিতে খবর পাচ্ছি এবং স্বয়ং প্রধানমন্ত্রী তিনি নিজে খবর নিচ্ছেন কি ঘটেছে সেই জায়গাতে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যোগাযোগ করা হয়েছে এবং যে কোনো সময় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। কমলেশ, তোমার কাছেও যাব, কি আপডেট এই মুহূর্তে তোমার কাছে? দেখো, যে খবরটা আমরা পাচ্ছি অল্প অল্প করে তথ্য আসছে। প্রথমত এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ফ্লাইট, সেই বিমান ভেঙে পড়েছে। ড্রিমলাইনার একটা বেশ বড় সাইজের জাম্বো বিমান, যার মধ্যে প্রায় 250 জন যাত্রী ক্রিউ সমেত থাকতে পারেন। ফলে এবং আমরা যা দেখতে পাচ্ছি সেখানে কারুর বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর কিছু তথ্য পাওয়া যাচ্ছে শুভজিৎ। এক হচ্ছে দুপুরবেলা 1:34 নাগাদ বিমানটা ছাড়ে এবং 1:38 নাগাদ বিমানটার সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় বিমানটা মোটামুটি 322 কিলোমিটার/আওয়ার এই গতিতে ছুটছিল, মানে সবেমাত্র টেক অফ করার পরে বিমানটা গতি বাড়াচ্ছে এবং তার উচ্চতাও বাড়ছিল। সেই সময় মোটামুটি 600 ফিট বা তার একটু সামান্য বেশি হয়তো উচ্চতা ছিল। সেখান থেকে বিমানটা যান্ত্রিক গোলযোগ শুরু হয় এবং বিমানটা নামতে শুরু করে এবং পরবর্তীকালে একটা গাছে ধাক্কা মেরে শেষমেশ নিচে পড়ে এবং আগুন ধরে যায় বিমানে। এটাই পাওয়া যাচ্ছে, মানে 1:34 নাগাদ বিমানটা চলতে শুরু করলো, 1:38 নাগাদ বিমানটার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ধরে নেওয়া যায় সেই সময় থেকেই বিমানটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে এবং 600 ফিট ওপর থেকে বিমানটা সোজা নিচে এসে পড়েছে। এমন একটা জায়গা, জনবহুল জায়গা। ধরো আমাদের কলকাতা এয়ারপোর্ট যদি আমরা ভাবি যে দমদমের কোনো জায়গায় যদি বিমান ভেঙে পড়ে মানে এয়ারপোর্টের আশপাশে, সেখানে বুঝতেই পারছো দুপুরবেলা প্রচুর জনবহুল এলাকা এবং প্রচুর লোকজন বাইরে রয়েছেন। ফলে যেখানে বিমানটা ভেঙে পড়েছে ওখানে আরো মানুষ থাকতে পারেন। সুতরাং শুধুমাত্র বিমান যাত্রী বা বিমানের ক্রিউ রাইড অন বাইরের বাসিন্দা তারাও কিন্তু মৃতের তালিকায় যোগ হতে পারে। ফলে সংখ্যাটা 200 না আরো বেশি, এটা নিয়ে কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। ভিআইপি যাত্রী ছিলেন, ইতিমধ্যে আমরা সে খবর জানিয়েছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ছিলেন। সব মিলিয়ে যান্ত্রিক ত্রুটি, এটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এয়ার ইন্ডিয়া শুধুমাত্র একটি পোস্ট করে জানিয়েছে যে তারা আরো তথ্য সামনে আনবে। শুধুমাত্র দুর্ঘটনার খবর এটা কনফার্ম করে এয়ার ইন্ডিয়া জানিয়েছে শুভজিৎ। 230 জন যাত্রী ছিলেন, 10 জন কেবিন ক্রিউ এবং 2 জন পাইলট ছিলেন। সেই পাইলট যে নাম এখনো পর্যন্ত আমরা পেয়েছি, সুমিত সাবরওয়াল এবং কুন্দর, এই 2 জন পাইলট ছিলেন এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি। রক্তিমের কাছে আবার যাবো। রক্তিম, তোমাকে থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ করো, কি খবর রয়েছে তোমার কাছে? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পাইলট ছিলেন, ফার্স্ট পাইলট যিনি সুমিত সাবরওয়াল, তার অভিজ্ঞতা হচ্ছে 8200 ঘন্টা তিনি বিমান চালিয়েছেন। অর্থাৎ সেই সময়টা কিন্তু কম নয়। অর্থাৎ তিনি প্রশিক্ষণপ্রাপ্ত এবং অত্যন্ত এক্সপিরিয়েন্স একজন পাইলট। এবং যিনি সেকেন্ড পাইলট ছিলেন তার কিন্তু 1100 ঘন্টা ফ্লাইট চালানোর অভিজ্ঞতা রয়েছে। সেই সংখ্যাটাও বা সেই সময়টাও কিন্তু কম নয়। তারপরে এমন দুর্ঘটনা ঘটল কি করে? 11 বছর কিছু মাস বয়স এই ফ্লাইটটার, এবং এই যে বিমানটা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তার বয়স হচ্ছে 11 বছর সামথিং। এবং সেই বিমানটা এরকম ঘটনা ঘটল কি করে যখন এত এক্সপিরিয়েন্স পাইলট রয়েছে? তাহলে কি যান্ত্রিক ত্রুটি? এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং আরও একটা পরিসংখ্যান শুভজিৎ তোমায় দিয়ে রাখি, 15 বছর পর
এত বড় দুর্ঘটনা ঘটলো ভারতবর্ষে অসামরিক বিমানের ক্ষেত্রে। এর আগে ব্যাঙ্গালোরে 22শে মে 2010-এ বিমান দুর্ঘটনা ঘটেছিল, ইন্ডিগো বিমানের দুর্ঘটনা ঘটেছিল, সেখানে 158 জন যাত্রী মারা গিয়েছিলেন। এরপর কিন্তু 15 বছর পর অসামরিক বিমানে এত বড় দুর্ঘটনা যেটা ঘটলো আহমেদাবাদে যে ঘটনা ঘটলো। শুভজিৎ, সঙ্গে থাকো রক্তিম। এই মুহূর্তে আমরা যে খবর দিকে নজর রাখছি, গোটা দেশ এই খবর দিকে নজর রাখছে TV9 নেটওয়ার্কের মাধ্যমে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোক প্রকাশ করেছেন। ভয়াবহ দুর্ঘটনার কথা শুনে স্তম্ভিত। 242 জন ছিলেন ওই প্লেনে, যার মধ্যে 230 জন যাত্রী, 10 জন ক্রিউ মেম্বার এবং 2 জন পাইলট। এবং যে 2 জন পাইলট ছিলেন, রক্তিম যাদের কথা বলছিল, যে 2 জন পাইলট কিন্তু যথেষ্টই অভিজ্ঞ পাইলট। তাহলে কি কোথাও গিয়ে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল? এই নিয়ে কিন্তু এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। রক্তিমের কাছে আবারও যাব। রক্তিম একজন ভিভিআইপি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ওই ফ্লাইটে রয়েছেন। তুমি যে কথা বললে যে অভিজ্ঞ পাইলট, জানি না মানে ভিভিআইপিরা কেউ ওই কোনো ফ্লাইটে থাকলে তার জন্য আলাদা কোনো বন্দোবস্ত বা আলাদা কোনো রক্ষণাবেক্ষণ বা আলাদা কোনো নজরদারি থাকে কি না? রক্তিম, দেখো অবভিয়াসলি থাকে। মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন এরকম একটা ফ্লাইটে তিনি ফ্লাই করছেন, তখন অবভিয়াসলি নিরাপত্তা থাকবে, যেখানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন। এবং আরও একটা ইন্টারেস্টিং যদি নতুন আপডেটটা দিই, ডিজিসিএ যে ব্রেকআপটা দিয়েছে, 242-এর যে ব্রেকআপটা ডিজিসিএ দিয়েছে, সেখানে বলা হয়েছে 232 জন যাত্রী, 232 জন যাত্রী এবং 10 জন ক্রু ছিলেন। ডিজিসি এর নতুন আপডেট। ইতিমধ্যেই কিন্তু অসামরিক বিমান মন্ত্রকের পক্ষ থেকে মন্ত্রী রামমোহন নাইডু কিন্তু টুইট করেছেন এবং তিনি সেখানে গোটা বিষয়টার জন্য শোক প্রকাশ করেছেন এবং তার পুরো টিম এবং তার পুরো দফতর এই বিষয়টা মনিটরিং করছে এবং তার অন্যান্য দফতরের সঙ্গে তারা লিয়াজা করছে এবং যাতে বিষয়টাকে আরও দ্রুততার সঙ্গে সব কিছু রেস্কিউ করা যায়, তার মোবিলাইজেশন শুরু করেছে, এমনটাই টুইট করেছেন রামমোহন নাইডু। কিছুক্ষণ আগে টুইট করেছেন, অর্থাৎ অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রী থেকে কিন্তু এই মুহূর্তে আমরা আপডেট পেয়ে গেলাম এবং ডিজিসি এর পক্ষ থেকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, 242 জনের মধ্যে 232 জন ছিলেন যাত্রী এবং 10 জন ক্রু মেম্বার। শুভজিৎ, সঙ্গে থাকো রক্তিম। একদম আমরা সব মুহূর্তের আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি। আহমেদাবাদে যে বিমান বিপর্যয়, সেই সমস্ত মুহূর্তের আপডেট এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, দুর্ঘটনার মুহূর্তের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্লেনটা উড়ে আসে এবং তারপরে ধীরে ধীরে ডিসেন্ড করতে শুরু করে এবং তারপরে সম্ভবত কোথাও একটা ধাক্কা, এক মুহূর্তে এক লহমায় সমস্তটা শেষ, এমনটাই জানা যাচ্ছে। এখন অবধি যে আপডেট পাওয়া যাচ্ছে, বিমানে ছিলেন 2 জন পাইলট ও 10 জন ক্রু মেম্বার। বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ছিলেন ওই ফ্লাইটে। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, অত্যন্ত বড় খবর। বিজনেস ক্লাসে ছিলেন বিজয় রূপানী, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ওই ফ্লাইটে ছিলেন। বোর্ডিং পাস আমরা দেখাচ্ছি, মাফ করবেন, আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে বুকিং বিমানের একদম সামনে 2D সিটে বসেছিলেন বিজয় রূপানী এবং যে বুকিং করা হয়েছিল যে টিকিট, সেই টিকিটের ছবি আমরা পেয়েছি এবং ডিজিটালি সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বিজয় রূপানী কনফার্ম করা হয়েছে তিনি ছিলেন ওই ফ্লাইটে, বিজনেস ক্লাসে ট্রাভেল করছিলেন, 2D সিটে বসেছিলেন এবং সেই বিমানে এত বড় একটা দুর্ঘটনা। বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ওই ফ্লাইটে ছিলেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এখনো পর্যন্ত সবথেকে বড় ঘটনা, দেশের মধ্যে সবথেকে বড় ঘটনা। ঠিক কিছুক্ষণ আগে রক্তিম আমাদের সহকর্মী যে কথা বলছিল যে 15 বছর আগে এত বড় ঘটনা ঘটেছিল, তারপর আবার একটা বড় দুর্ঘটনা, বড় বিপর্যয়, জনবসতিতে ভেঙে পড়েছে লন্ডনগামী এই বোয়িং যে বিমান, সেই বিমান এবং বড় সড়ো একটা দুর্ঘটনা। এখনো পর্যন্ত আহমেদাবাদে এই বিমান দুর্ঘটনার যে খবর পাচ্ছি আমরা, সবার আগে সেই ছবি, সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। 242 জন বিমান যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। AI-171
লন্ডনগামী বোয়িং AI-171 ভেঙে পড়েছে এবং যে ছবি আমরা পাচ্ছি, যে ছবি সবার আগে আমরাই দেখিয়েছি, টেক অফের ঠিক পরে যখন ফল করতে থাকে, টেকনিক্যাল কোনো সমস্যা ছিল, ফল করতে থাকে, তারপর গাছে ধাক্কা খায় এবং তারপরেই নির্মীয়মান বহুতলে ভেঙে পড়ে ওই বিমান। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তিনিও এই বিমানে ছিলেন, তারও মৃত্যু কনফার্ম করা হয়েছে ইতিমধ্যেই এবং এখনো পর্যন্ত 242 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংখ্যাটা আরো বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে। বিমানে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং আরো অনেক ডেলিগেটসরা ছিলেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে। দেখুন আপনাদের সেই ছবি দেখাচ্ছি মেঘানীনগর আহমেদাবাদে টেক অফের ঠিক পরেই যখন দেখা যাচ্ছে একদম প্লেনের একদম লেজ যে পোরশন একদম শেষের দিকে সেখানে আগুন ধরে গেছে এবং তারপরেই কিভাবে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ এবং বিপর্যয়। ইতিমধ্যে আহমেদাবাদ রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। বিমান দুর্ঘটনায় ইতিমধ্যে টুইট করেছেন, শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানে ছিলেন 2 পাইলট আর 10 জন ক্রু মেম্বার। পাইলট এটিসি কে মেরে কল করেছিলেন। અમે ચિરાગ અમે મેઘાણીનગરના રહેવાસીએ બાજુના નજીક એ બાજુ પ્લેન ક્રેશ થયું અને જે થતું ત્યાંથી પ્લેન ક્રેશ થયું. તમને ખબર કેમ પડી? જોયું અમે કે અમારા સામેનો બ્લોક છે ને બાજુ પ્લેન થયું, સામેનું બધું નીચે બેસી ગયું પછી કર્યું. શું જોયું? કેટલા વાગે જોયું ને શું આખું ઘટના શું થઈ? તો ઘટના હશે તમે 1 થી 10 1 વાગ્યાની હશે ઘટના. શું થયું? શું જોયું? શું થયું? તે અમે જોયું કે આપણે પ્લેન આવે ને એ બાજુ અડધો પહેલાથી આવતું હતું, જ્યાંથી ઉઠ્યું ને આપણે બેલેન્સ થતું પાયલટને. આગ નથી લાગી, ડાઈવ કર્યું. આ હોસ્ટેલ આવે ને હોસ્ટેલ બાજુ મેંઢેબારી બાજુ આ પડ્યું. પછી કેના ઉપર પડ્યું? શું કેટલા પર પડ્યું? બિલ્ડિંગ ઉપર પડ્યું. હા બિલ્ડિંગ ઉપર પડ્યું. અડધો ભાગ આ બાજુ 2 ફાટકા થઈ ગયા. ત્યાં કેટલા લોકો ઇજાગ્રસ્ત છે, કેટલા મોત છે કે આમ જોયું છે? এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভয়াবহ বিস্ফোরণের মুহূর্ত। যতজন যাত্রী ছিল তাদের বেঁচে থাকার আশঙ্কা কোনোভাবেই করা হচ্ছে না। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিপর্যয় যখন হয়েছিল পাইলট আন্দাজ করতে পেরেছিলেন। তাদের যে টেকনিক্যাল শব্দ মে ডে, এই শব্দটা অর্থাৎ কল করেছিলেন এটিসির সঙ্গে যে মে ডে মানে বড় বিপর্যয় হতে চলেছে, তিনি সেটা আন্দাজ করতে পারেন। তারপর এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, এরপরেই ভেঙে পড়ে বিমান। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। এটিসি কে মে ডে কল করেন কমলেশ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। কমলেশ, মে ডে অর্থাৎ বড় বিপর্যয় হতে চলেছে সেটা পাইলট এটিসি কে জানিয়ে দেয়, ঠিক কি হয়েছিল এখনো পর্যন্ত এই নিয়ে আর কি তথ্য? দেখো এখানে যেটা জানা যাচ্ছে, আমরা যেটা খানিকক্ষণ আগেও বলছিলাম যে দুপুর 1:30 নাগাদ এই ফ্লাইটটা এয়ার ইন্ডিয়ার যে বোয়িং ড্রিমলাইনার ফ্লাইট, একটা বড় সড়ো জাম্বো বিমান, তার মধ্যে প্রায় 250 জন যাত্রী ধরেন এই বিমানটা গড়ানো শুরু করে, অর্থাৎ ট্যাক্সিং করা শুরু করে এবং তারপরে 1:34 টেক অফ অর্থাৎ মাটি ছেড়ে বিমানটা ওড়া শুরু করে এবং এর পরবর্তী 4 মিনিটের মধ্যে বিমানটা ভেঙে পড়ে। 1:34 থেকে 1:38 এই 4 মিনিট সময় বিমানটা সবেমাত্র ওড়া শুরু করেছিল। বিমানের গতি আস্তে আস্তে বাড়ছিল এবং যে খুব গতি বেড়ে গিয়েছিল এরকম না, তখন ঘন্টায় মাত্র 322 কিলোমিটার আশপাশে গতি ছিল এবং বিমানটা ছিল মাটি থেকে 600 ফুট ওপরে। এই জায়গাতে গিয়েই বিমানের সঙ্গে এটিসির যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং যে খবরটা পাওয়া যাচ্ছে এই 4 মিনিটের মধ্যেই মানে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের যিনি পাইলট, যথেষ্ট অভিজ্ঞ পাইলট, তিনি বুঝতে পারেন যে এখানেই প্রশ্ন। অত্যন্ত আমরা যে এখনো খবর পাচ্ছি, একটু আগে রক্তিমা বলছিল যে অত্যন্ত অভিজ্ঞ একজন পাইলট, ওড়ার এইটুকু সময়ের মধ্যে মাটি থেকে মাত্র 600 ফুট উপরের মধ্যেই ভেঙে পড়লো বিমান। তার মানে টেকনিক্যাল করে ফল্ট ছিল, সেটা আগে ধরা পড়লো না কমলেশ? এখানেই তো সবথেকে বড় প্রশ্ন। দেখো একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট, যে কোনো ফ্লাইট, এটা একটা ডোমেস্টিক ফ্লাইট হলেও একই কথা বলতে হয়। একটা বিমান ওড়ার আগে সমস্ত দিক দেখে তারপরে সেই বিমানটা ওড়ার কথা। একটা বিমান ওড়ার
কিছুক্ষণের মধ্যে এরকম ঘটনা পৃথিবীতে মানে বিরলই বলা যায় যে একটা বিমান উড়লো, ওড়ার 4 মিনিটের মধ্যে বিমানটা একেবারেই মানে এয়ারপোর্ট থেকে হয়তো বেশি দূরে যেতে পারেনি। মানে ধরো দমদম থেকে কোনো বিমান উঠলো, সেটা হয়তো কৈখালি বা ওদিকে গঙ্গানগর পেরোতে না পেরোতেই সেটা যদি ভেঙে পড়ে, তাহলে বুঝতেই পারছো কত কম সময়ের মধ্যে বিমানটা ভেঙে পড়ছে। অর্থাৎ বিমানের যে যান্ত্রিক ত্রুটি, এটা কেন ধরা পড়লো না? সেক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার যারা স্টাফ রয়েছেন, এমনকি ওই বিমানবন্দরে যারা এটা যাদের দেখার কথা, সেখানে কিন্তু একটা গাফিলতি থাকতে পারে। একটা বিমান ওড়ার কমলেশ তোমার পেছনে ম্যাজিক ওয়াল রয়েছে আমাদের, সেখানে যদি ছবিটা দেখিয়ে একটু বলো আমাদের, দর্শকরা আরো বুঝতে পারবেন। দেখো, এই যে ছবিটা আমরা খানিকক্ষণ আগে পেয়েছি, এই ছবিটা সত্যতা আমরা টিভি9 বাংলা এখনো যাচাই করিনি। যে ছবিটা দেখা যাচ্ছে একটা এয়ার ইন্ডিয়ারই ফ্লাইট, যার লোগো দেওয়া আছে তাতে একদম স্পষ্ট। বিমানটা ওড়ার খানিকক্ষণের মধ্যেই দেখো এইটা হচ্ছে বিমানের ধ্বংসস্তূপ। এই জায়গায় দেখা যাচ্ছে এই মানে এই যা অগ্নিকাণ্ড দেখা যাচ্ছে, এখান থেকে কারোর বেঁচে ফেরার সম্ভাবনা খুব কম। এই বিমানটা উঠছে এবং খানিকক্ষণের পরেই বিমানটা কিন্তু নামতে শুরু করে দেয়। অর্থাৎ বিমানটাকে আকাশে উড়িয়ে নেওয়ার মতো ক্ষমতা পাইলট বা দুজন পাইলট ছিলেন তারা পাননি, সুযোগ পাননি, এবং বিমানটা শেষমেশ সম্ভবত কোনো গাছের ধাক্কা মেরে তার একটা বহুতলের ওপর ভেঙে পড়ে। এই জায়গাটা, গোটা জায়গাটাই বহুতল আর বিভিন্ন বাড়ি ঘর দোর জনবহুল এলাকা। ফলে মৃতের সংখ্যা যে শুধুমাত্র বিমানের যাত্রীরা যারা রয়েছেন তারাই হবেন এমন নয়, এলাকার এখানকার অনেক মানুষজন, বিশেষ করে যেখানে বিমানটা ভেঙে পড়েছে। কমলেশ আরেকটা কথা বলে, যে মেডে কল করেছিলেন পাইলট, এটিসিকে জানিয়েছিলেন, ঠিক কোন সময় এ ধরনের কল দেওয়া হয়, পাইলট করেন, এবং ওই সময় কতটুকু সময় থাকে নিজেকে সেফ এবং যাত্রীদের বাঁচানোর ক্ষেত্রে ঠিক কি হতে পারে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি? দেখো, মেডে হচ্ছে ডিস্ট্রেস সিগন্যাল, মানে বিমানটা ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, বিমান আকাশে উড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, এই রকম সময়ই একমাত্র মেডে সিগন্যাল পাইলটরা দেন এটিসিকে। এই জায়গায় এই তথ্যটা দেওয়ার জন্য যদি কাছাকাছি কোথাও ল্যান্ড করার সুবিধা থাকে, তখন অনেক সময় দেখা যায় যে কোনো খালি মাঠে, আমরা দেখেছি এর আগে হাডসন নদীতে বিমান নামিয়ে দিয়েছিলেন, নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান নামিয়ে দেওয়া হয়েছিল, বা কোনো রাস্তায় অনেক সময় সুযোগ থাকলে। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাইলট শুধুমাত্র মেডে সিগন্যালটা দিয়েছিলেন এবং তার খানিকক্ষণ পরে তার সঙ্গে যে এটিসির যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ একেবারে শেষ বেলায় পাইলট সিগন্যাল দিতে পেরেছিলেন এবং সেটা কোনো কাজে লাগেনি বা কাজে লাগানোর সুযোগ পাননি। বিমানটা এয়ারপোর্ট যে এরিয়া, সেখান থেকে হয়তো একটু দূরে, কয়েকশো মিটার দূরে গিয়েই ভেঙে পড়ে। আমরা দেখতে পাচ্ছি যেখানে বিমানটা ভেঙে পড়েছে তার একটু দূরে এয়ারপোর্টের ওয়ালটা পর্যন্ত দেখা যাচ্ছে। মানে বিমান বেশি দূরে, মানে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বেশি দূরে এগোনোর সুযোগ পায়নি। তার আগেই মাত্র 600 ফুট, একটা বিমান 33, 34, 35 হাজার ফিট ওপর দিয়ে ওড়ে, সেখানে মাত্র 600 ফিট, অর্থাৎ ওই যেটা বললাম যে 4 মিনিট ওঠার সুযোগ পেয়েছিল, ওড়ার সুযোগ পেয়েছিল, তার মধ্যেই পাইলট ডিস্ট্রেস সিগন্যাল দিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে পাইলটও কিছু সুবিধা করতে পারেননি, বা এটিসি তাকে জানাবে যে তুমি এখানে ল্যান্ড করো, সেই সুবিধাটাও পাননি। কিছুক্ষণের মধ্যে বিমানটা নামতে শুরু করে এবং ক্র্যাশ ল্যান্ড হয়ে যায়। একটু কমলেশ সময় থামাচ্ছি, কারণ আমরা টেকনিক্যাল বিষয়গুলো বিশেষজ্ঞদের কাছেও জানবো যে ঠিক কি হয়, কি ধরনের বিপদের মুখে পড়লে পাইলট এই সংকেত দেন। আপনাদের একটু জানিয়ে রাখি, এনআই সূত্রে আমরা যা জানতে পারছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিভিল মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন, অর্থাৎ সিভিল অ্যাভিয়েশন মিনিস্টারের সঙ্গে তিনি কথা বলেছেন এই বিষয়টি নিয়ে, আর তার সঙ্গে সঙ্গে তিনি জানতে চেয়েছেন যে ঠিক কি হয়েছে, কি অবস্থা। মিনিস্টারের তরফ থেকে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, মন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে অবগত করেছেন কি ঘটনা ঘটেছে, তার কাছে যা যা তথ্য অ্যাভেলেবেল আছে সেটা প্রধানমন্ত্রীকে তিনি কনভে করেছেন, প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এই দুর্ঘটনা সম্পর্কে। একটা বড় বিপর্যয়, আর এই দুর্ঘটনা ঘটেছে গুজরাতে। সেখানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটা দুম করে বড় ব্লাস্ট হয়, সেই ব্লাস্ট থেকেই বিশেষজ্ঞরা মনে করছেন যে এখানে যতজন যাত্রী ছিলেন বা পাইলট, কেবিন ক্রু, কেউই আর প্রাণে বেঁচে থাকতে পারবেন না। কারণ এই বিপর্যয় ঘটেছে যেখানে, যে জায়গায়, সেখানে দ্রুত দমকল পৌঁছে যায়, উদ্ধারকারী দল তারাও পৌঁছে যায়, এবং যে ডেব্রিজ অর্থাৎ ধ্বংসাবশেষ দেখা যায়, পুরো কালো ভস্ম হয়ে গিয়েছে পুরো জায়গাটা, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা এই মুহূর্তে সেই বিস্ফোরণের মুহূর্ত দেখতে পাচ্ছেন, অর্থাৎ ওরার কিছুক্ষণের মধ্যেই পাইলট যে মেডে, যে শব্দটাকে আমরা বারবার বলছি, একটা কোড, সেটা মানে হচ্ছে বিপর্যয়ের মুখে পড়েছে বিমান। তারা আর এটিসির সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর তারপরেই দেখা যায় বিমান নামতে থাকে, আর সেই সময় প্রায় 320-র বেশি গতিবেগ ছিল বিমানের। এই বিমানটি লন্ডন যাচ্ছিল, আর তার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী
বিজয় রূপানীও ছিলেন। এই বিমান বিপর্যয় একটা বড় বিপর্যয়, 242 জন যাত্রী ছিলেন মোট। আর কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এই সমস্ত কিছুই তদন্ত হবে, কিন্তু এখন যে ছবি দেখা যাচ্ছে এবং তার দরুন যে ধরনের প্রতিক্রিয়া আসছে সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখছি, সবাই হতবাক এবং সকলেই এই দুর্ঘটনা নিয়ে যথেষ্ট হতবাক হয়ে গিয়েছেন, কারণ উড়ান ভরার সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে। আত্রেই এই মুহূর্তে অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা এবং পাইলট শুভাগত জোয়ারদার আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার জোয়ারদার, আমি একটু প্রথমে বুঝিয়ে নিতে চাইবো যে যেরকম একটা সময় আমরা দেখছি টেক অফের ঠিক পরে পরে এটিসিকে মেডে বলে কল করেছিলেন পাইলট, ঠিক কোন একটা সময় এ ধরনের কল আসে পাইলটের কাছ থেকে এবং তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাইলট একটু সময় পাননি, ঠিক কি হয়েছিল বলে আপনার মনে হয়? নমস্কার। প্রথমত আজকের দিনের এই বিমান দুর্ঘটনাতে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি, ক্রুদের প্রতি এবং তাদের সমস্ত পরিবারের প্রতি আমাদের গভীর শোক জানাচ্ছি। এরকম একটি মর্মান্তিক ঘটনা বারবার হয় না। কিন্তু আপনার যে প্রশ্নটা সেটাতে সোজা আসবো আমি। যে সিচুয়েশনটা আমরা দেখেছি বা যখন টেলিভিশন নিউজে বা কিছু ভিডিও ক্লিপিংয়ে যেটা দেখা যাচ্ছে যে প্লেনটি টেক অফ করার কিছুটা ওপরে উঠেছিল, ওঠার পরে তারপরে রানওয়ে থেকে খুব একটা দূরে সে যেতে পারেনি। ইনফ্যাক্ট টেক অফ হেডিং এ যেরকম আমাদের ওখানে রানওয়ের হেডিং হচ্ছে 230, 230 ডিগ্রি ম্যাগনেটিক ভেরিয়েশন হেডিং থাকে, ম্যাগনেটিক হেডিং থাকে। সেই হেডিং এ এটা উঠে, প্লেনটা উঠে ওই পথেই একেবারে নিচে নেমেছে। সো মেডে কল এসছে ডেফিনেটলি। মোটামুটি যেটা ফ্লাইট রেডারের ইনফরমেশন থেকে দেখা যাচ্ছে যে প্লেনটা 500 বা 600 ফিট হাইট মতো গেইন করেছিল। আর তারপরে ভিজুয়ালসে দেখা যাচ্ছে দুটো চাকাই ডাউন। কয়েকটা জিনিস আমি জানাতে চাই যে এরকম একটা সিচুয়েশন আমরা যখন সিমুলেটরে এমার্জেন্সি প্র্যাকটিস করি, এগুলো যথেষ্ট ভাবে আমরা প্র্যাকটিস করি। আর জেনারেলি 787 ড্রিমলাইনারের ক্রু যারা হন তারা খুবই এক্সপিরিয়েন্সড হয়। ইন ডিউ কোর্স অফ টাইম যখন যিনি পাইলট ছিলেন তার প্রভূত অভিজ্ঞতা ছিল, আমরা সেটা জানতে পারছি। হ্যাঁ, যে পাইলট ছিলেন এখনো সেটা ডিক্লেয়ার হয়নি, বাট যে পাইলট ছিলেন তার অনেক এক্সপিরিয়েন্স ছিল। তিনি নিজে একজন ট্রেনার ছিলেন, ইনস্ট্রাক্টর ছিলেন, তার সাথে যে কো পাইলট ছিল তারও অনেক এক্সপিরিয়েন্স ছিল। তো সেই ক্ষেত্রে পাইলট এরার বলে বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। দ্য ভিজুয়ালস যেটা নাকি প্লেন থেকে আমরা দেখলাম, বাইরে থেকে দেখা যাচ্ছে যে প্লেনের গিয়ার গুলো ডাউন, কোনো ধোঁয়া বা স্মোক প্লেন থেকে দেখা যাচ্ছে না যখন ওটা নিচের দিকে নামছে। মেডে সিচুয়েশন দেওয়া মানে এমন একটা কন্ডিশন যেখানে পাইলটের পক্ষে নর্মাল কোর্সে প্লেনটাকে রিকভার করা খুব বিপজ্জনক। দেখুন, AI-171 এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি বা জানতে পারছি একটা বিশাল জাম্বো বিমান, এবং এই ধরনের বিমান অনেক বেশি স্টেবল হয়। 1, 2 হচ্ছে আহমেদাবাদ টু লন্ডন, যেখানে অনেক ডেলিগেটসরা যাওয়ার কথা ছিল, যাচ্ছিলেনও হয়তো, যার মধ্যে বিজয় রূপানীও একজন। এরকম একটা প্লেন যেটা যাত্রীবহুল প্লেন, সেখানে টেকনিক্যালি সমস্তটা ঠিকঠাক করে দেখা হবে, তারপরে সেটা উড়বে, সেটা আমরা ধরে নিতে পারি। টেকনিক্যাল ফল্ট না হলে ওরার এই কিছুক্ষণের মধ্যে এরকম ভাবে বিমানটা ভেঙে পড়লো, এটা তো হতে পারে না। তাহলে সেটাই বা সম্ভব হলো কি করে, আপনার কি মনে হয়? আচ্ছা, প্রথমত এরকম কোনো ইনফারেন্স নেওয়া এখন ঠিক হবে না। ইট ইজ টু আর্লি টু কাম টু এনি কনক্লুশন। আপনি যদি প্লেনটার ট্র্যাজেক্টরি দেখেন, প্লেনটা 11:15 মিনিটে এসে আহমেদাবাদে ল্যান্ড করেছিল দিল্লি থেকে আহমেদাবাদ এসছে, এবার আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক যাচ্ছিল প্লেনটা। তো একটা ফ্লাইট আজকে সেটা ফ্লাই করেছে, গতকাল রাত্রে প্লেনটা প্যারিস থেকে দিল্লি ফ্লাই করে এসছে। তার মানে এমন ভাবে বলা ঠিক হবে না যে প্লেনটার মধ্যে অলরেডি কিছু প্রবলেম ছিল বা সামথিং লাইক দ্যাট। এটা ইনভেস্টিগেশন যখন হবে, সেই ইনভেস্টিগেশনের এন্ডে এগুলো জানা যাবে সবকিছু। আমি একটা করে এলিমিনেট করছি যে মানে কন্ডিশনগুলো যেগুলো ছিল, আপনি যেগুলো বলতে চাইছেন, কি হয়েছে এক্স্যাক্টলি বলা যাবে না, বাট এলিমিনেশন রাউন্ড করে অ্যাটলিস্ট বলা যেতে পারে। দেখা যাচ্ছে যে প্লেনটার মধ্যে ভিজুয়ালি কোনো ইঞ্জিনে আগুন লেগে নেই যখন ওটা ইম্প্যাক্ট করার আগে অবধি। ইম্প্যাক্ট করার পরে প্লেনের মধ্যে প্রচুর তেল থাকে। যখন এখান থেকে লন্ডন গ্যাটউইক যাওয়ার জন্য অ্যাটলিস্ট 45,000 থেকে 50,000 কেজি তেল থাকবে, মানে 45 to 50 টনস অফ ফিউল পুরো লোডেড থাকে। প্লেনটা পুরো ভারী থাকে। 240 থেকে 250 জন, 242টা হচ্ছে সিটিং ক্যাপাসিটি বোয়িং 787-8 এয়ারক্রাফটের, আরো বেশি থাকতে পারে, ক্রু থাকে। সো ইট ইজ আ ভেরি হেভি অ্যান্ড ওভারলোডেড প্লেন। আর যেভাবে প্লেনটা নামছে, ডেফিনেটলি দের ইজ এ লস অফ থ্রাস্ট। অনেক কারণে হতে পারে। কেন হয়েছে, দেখা যাচ্ছে প্লেনের চাকাটা ডাউন আছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।